শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 2 কোটি টাকার কফ সিরাপ উদ্ধার কাছাড় পুলিশের, আটক লরি চালক। কনকপুরে একমাত্র সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি যুবক কংগ্রেসের। কালীগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, খুন না আত্মহত্যা, দুয়াশা তীব্র। ঈদ উল আজহা গুজব না চড়াতে, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান শ্রীভূমি প্রশাসনের। মূল্যবৃদ্ধি প্রতিবাদে আজ বিধানসভা ত্যাগ কংগ্রেস বিধায়কদের। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা মেনে প্রিপেড স্মার্ট মিটার বসানো ঐচ্ছিক করার দাবি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। স্বামীর শারীরিক অক্ষমতা উল্লেখ করা অপরাধ নয়, রায় এলাহাবাদ হাইকোর্টের। এবার থেকে ইউপিআইতে মিলবে ইপিএফ এর টাকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। চাপে ফেলে ইরানকে নত করা যাবে না, ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কড়া বার্তা পেজেশকিয়ানের। অলিক স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট, কটাক্ষ তেহরানের। এবং সর্বশেষ খবরটি হলো শ্রীভূমিতে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান, মূল্যবৃদ্ধি রুখতে কড়া নজরদারি জেলায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলার নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে আবারও বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে বড়খোলা থানার অন্তর্গত পুটিচোড়া টুলগেট সংলগ্ন 27 নম্বর জাতীয় সড়কে চেকিং অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় AS01 PC 8530 নম্বরের একটি 6 চাকার ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি থেকে মোট 144টি কার্টনে রাখা 21,600 বোতল কোডিন ফসফেট সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কারোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। বর্ডার ডিএসপি রিমাঙ্ক বড়ুয়া জানান, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক মিঠুন সরকার ওরফে মতিন সরকারকে আটক করেছে পুলিশ। ধৃতের বাড়ি ত্রিপুরার ওয়েস্ট ত্রিপুরা জেলায় বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খুঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। কাছাড় পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন। পরবর্তী খবরটি হলো কনকপুরে একমাত্র সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি যুব কংগ্রেসের। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকার একমাত্র প্রধান যোগাযোগ সেতু নির্মাণ কাজ 2 বছরই শেষ না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করল যুব কংগ্রেস। সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র জমা দেন শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রিয়ম দাস। স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়ম দাস জানান, বর্ষাকাল ঘনিয়ে আসায় প্রবল বৃষ্টি ও সম্ভাব্য বন্যার কারণে সেতুর নির্মাণ কাজ আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ছাত্রছাত্রী, নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বর্ষাকালে আরও ভয়াবহ হবে বলে তিনি আশঙ্কা করেন। তিনি এও বলেন, বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় যাতায়াত ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে এলাকার ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জনজীবনে। এমন পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাবলিক ওয়ার্কস রোড দপ্তরের শিলচর ও উদারবন বিভাগীয় অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। প্রিয়ম দাস বলেন, এটি শুধু যোগাযোগের সমস্যা নয়, সেতুর কাজ সম্পূর্ণ না হলে এলাকার অর্থনীতি ও সামাজিক জীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্ষা শুরু হওয়ার আগে কাজ শেষ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। পরবর্তী খবরটি হলো কালীগঞ্জের দিনমজুরের রহস্যজনক মৃত্যু, খুন না আত্মহত্যা ঘিরে দুয়াশা। কালীগঞ্জের বাগবাড়ি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম 47 বছর বয়সের রানা চক্রবর্তী। তিনি বানিয়ারগুল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। কাজের সূত্রে বাগবাড়ি গ্রামের সেরাগি এলাকায় মায়ারানী সরকার নামে এক মহিলার সঙ্গে বাড়াবাড়িতে বসবাস করতেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রানা চক্রবর্তী ও মায়ারানী সরকারের মধ্যে লিভ ইন সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্কে প্রায়ই অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ। মৃতের স্ত্রীর দাবি, ঘটনার দিনও দুইজনের মধ্যে তীব্র বচসা হয়। সেই ঘটনার জেরেই রানার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বুধবার রাতে অসুস্থ অবস্থায় রানাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক কেজি হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফাঁড়ির পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলায় আসন্ন ঈদুল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রীভূমি সদর সার্কেলের সার্কেল অফিসার বিক্রম ছেত্রী, সহকারী আয়ুক্ত পূজা দাওলা গপু, ডিএসপি মুকুল কলিতা, ডিএসপি মানস প্রতিম চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে গত বছরের সবার নিয়মনীতি পাঠ করেন সহকারী আয়ুক্ত পূজা দাওলা গপু। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে বলে জানানো হয়। এতে কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুঁড়ে ভালোভাবে পুঁতে ফেলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। এতে কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানানো হয়। এতে বৈধ কাগজ থাকা কোনো পশু পরিবহনের যান সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে জেলা প্রশাসন থেকে এই উৎসব পালনে যাতে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত সবাই সহ জেলাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে অনুরোধ করা হয়েছে। এতে শ্রীভূমি জেলায় 24 ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুম রয়েছে। নম্বর হচ্ছে 8099662275। এই নম্বরেও আইন শৃঙ্খলাজনিত যে কোনো বার্তা প্রেরণ করা যেতে পারে। সবাই ঈদ উল আজহা উৎসব পালনের সময় যাতে অন্য ধর্মাবলম্বী জনগণের ভাবাবেগে কোনো ধরনের আঘাত না আসে তার প্রতিও সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের কুরবানির দৃশ্য বা উস্কানিমূলক দৃশ্য পোস্ট না করতে আহ্বান জানানো হয়। এ থেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। পরবর্তী খবরটি হলো, স্বামীর শারীরিক অক্ষমতা উল্লেখ করা অপরাধ নয়, রায় এলাহাবাদ হাইকোর্টের। বিবাহিত জীবনে স্বামীর শারীরিক অক্ষমতা নিয়ে অভিযোগ করা বা তা উল্লেখ করা আইনত অন্যায় নয়, এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। এক মামলার শুনানিতে এই মন্তব্য করে নিম্ন আদালতের জারি করা নোটিশ বাতিলের ইঙ্গিত দিয়েছে আদালত। মামলার সূত্রে জানা যায়, 2022 সালে এক দম্পতির বিয়ে হয়। অভিযোগ অনুযায়ী বিয়ের পর প্রায় 2 বছর কেটে গেলেও স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়নি। স্ত্রীর দাবি এর পেছনে স্বামীর শারীরিক অক্ষমতা ছিল অন্যতম কারণ। 2024 সালে ওই মহিলা স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে পণের দাবিতে নির্যাতনের পাশাপাশি স্বামীর শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করা হয়। পরে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। তার দাবি, প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে নিম্ন আদালত মহিলাকে নোটিশ পাঠায়। এই নোটিশের বিরোধিতা করে মহিলা উচ্চ আদালতের দ্বারস্থ হন। শুনানিতে আদালত জানায়, যদি কোনো স্ত্রী আইনগত অভিযোগ দায়েরের সময় স্বামীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন এবং তার পক্ষে উপযুক্ত প্রমাণ থাকে তবে তা মানহানি হিসেবে গণ্য হবে না। আদালত আরও পর্যবেক্ষণ করে জানায়, চিকিৎসা সংক্রান্ত নথি বা যথাযথ প্রমাণের ভিত্তিতে এমন অভিযোগ করা যায় এবং প্রয়োজনে সেই ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের আবেদনও করা সম্ভব। এই রায়ের ফলে পারিবারিক মামলায় অভিযোগ জানানোর অধিকার ও সীমা নিয়ে নতুন করে আইনি বিজ্ঞান সামনে এলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরবর্তী খবরটি হলো, কোটি কোটি ইপিএফ গ্রাহকের জন্য সুখবর। খুব শীঘ্রই সরাসরি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন তারা। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানিয়েছেন, নতুন এই পরিষেবার পরীক্ষামূলক কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এতদিন পিএফ এর টাকা তুলতে অনলাইনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একাধিক ধাপ পেরোতে হতো। অনেক সময় আবেদন বাতিল হওয়ার আশঙ্কাও থাকতো। এবার সেই ঝক্কি দূর করতে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় আধুনিকীকরণের পথে হাঁটল কেন্দ্র। ইউপিআই ব্যবস্থাকে সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। নতুন ব্যবস্থায় গ্রাহকরা তাদের মোট জমানো পিএফ ব্যালেন্সের 75% পর্যন্ত টাকা ইউপিআই এর মাধ্যমে মুহূর্তে তুলে নিতে পারবেন।
বাকি 25% অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে। এই টাকার উপর আগের মতে নিয়মিত সুদ দেওয়া হবে। প্রযুক্তিবিদদের মতে এই ব্যবস্থা চালু হলে দুর্নীতির সুযোগ কমবে। সাধারণ মানুষ ঘরে বসেই স্বচ্ছভাবে নিজের আমানতের হিসাব পাবেন। সরকারি পরিষেবাকে আরো জনমুখী করতেই এই পদক্ষেপ। তবে এখনো পর্যন্ত নতুন পদ্ধতি চালুর দিনক্ষণ ঘোষণা করেনি কেন্দ্র। পরবর্তী খবরটি হলো, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রীভূমি জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠন করে কড়া অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারি ও তল্লাশি অভিযান চালানো হয়। শহরের সন্তরবাজার, দাসপট্টি, চোরবাজার সহ একাধিক স্থানে অভিযানে নেতৃত্ব দেন খাদ্য ও অসামরিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সহকারী আয়ুক্ত তথা ম্যাজিস্ট্রেট আলমগীর লস্কর। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙ্গানো বাধ্যতামূলক। রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি প্রয়োজনে দোকানের লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। উল্লেখ্য, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর আহ্বানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং বাজারে লাগাম ফেলা মূল্য বৃদ্ধি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন বাজারের পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং সাধারণ মানুষের স্বার্থে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। পরবর্তী খবরটি হলো, আসাম বিধানসভার অধিবেশনের আজ দ্বিতীয় দিনে মূল্যবৃদ্ধির ইস্যুতে সরব হয়ে উঠে বিরোধী দল। বিশেষ করে কংগ্রেস বিধায়কদের পাশাপাশি বিধায়ক অখিল গগৈ সদনের ভিতরে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তীব্র প্রতিবাদ জানান। বিধানসভার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাঝেই বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের বর্তমান সংকট এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ফেলা মূল্য বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখার দাবি জানান অখিল গগৈ সহ বিরোধী বিধায়করা। রাজ্যপালের ভাষণ চলাকালীনই কংগ্রেসের বিধায়করা ওয়াকআউট করেন। পরে বিধানসভা চত্বরে বেরিয়ে এসে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তারা। হাতে প্লেকার্ড নিয়ে কংগ্রেস বিধায়করা বিভিন্ন স্লোগান দেন। বাজারে লেগেছে আগুন, সরকার ঘুমে মগ্ন, মূল্যবৃদ্ধি কমাও, বিজেপি সরকার হায় হায় প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। এ প্রসঙ্গে কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী বলেন, রাজ্যের সবচেয়ে জ্বলন্ত সমস্যা মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপালের ভাষণে একটি শব্দ উচ্চারিত হয়নি। সেই কারণেই কংগ্রেস বিধায়ক দল সদন ত্যাগ করেছে। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বদলে রাজ্য সরকার শুধু নাটক করছে। বিধায়ক জাকির হোসেন শিকদার বলেন, কংগ্রেস সর্বদাই সাধারণ মানুষের পাশে রয়েছে। আমরা মানুষের সমস্যার সমাধানে সবসময় সোচ্চার ভূমিকা পালন করব। বর্তমানে রাজ্যের সমস্ত পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে, অথচ সরকারের কোনো হেলদোল নেই। মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্র ও রাজ্য কোনো সরকারি কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। বিধায়ক রকিবউদ্দিন আহমেদ বলেন, অধ্যক্ষ যেন সবসময় হেঁটেই চলাফেরা করেন, মুখ্যমন্ত্রীরাও রিকশায় চলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় বিমানে বিদেশ সফর না করে হেঁটে যান। অতিরিক্ত নাটক করে কোনো লাভ নেই। অন্যদিকে বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাস বলেন, একদিকে মানুষকে তেল কম ব্যবহার করতে এবং গাড়ি কম চালাতে বলা হচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। সরকার এখনো ঘুমিয়ে রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।